তাহলে আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি, একেবারে সহজ প্রশ্ন, এটা এসেছিল পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক 2014 সালে, এবং কোনটি নবায়নযোগ্য সম্পদ বা কোনটি নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানি মানে কি? নবায়নযোগ্য বা রিনিউয়েবল, রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য সম্পদ বলে যেটা কখনো নিঃশেষ হয়ে যাবে না, বারবার আমরা ব্যবহার করতে পারবো, বারবার আমরা ব্যবহার করে 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 সেটাকে ইউজ করলেও সেটা নিঃশেষ হয়ে যাবে না, এই জিনিসটাকে বলা হয় নবায়নযোগ্য জ্বালানি। এখানে দেখেন এই যে কয়লা হচ্ছে কার্বনের একটা রূপ, এটা কিন্তু মাটির নিচে পাওয়া যায়, জীবাশ্ম জ্বালানি একটা, এটা কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাকৃতিক গ্যাসও একদিন নিঃশেষ হয়ে যেতে পারে। প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো মিথেন, এবং এই প্রাকৃতিক গ্যাসে বাংলাদেশে কিন্তু অসংখ্য গ্যাস ক্ষেত্র আছে, কূপ আছে। বাংলাদেশে এখন প্রাকৃতিক গ্যাসের গ্যাস ক্ষেত্র আছে 30টি, আর কয়লা খনি, বাংলাদেশে কয়লা খনি বা কয়লা ক্ষেত্র আছে 5টি, এবং সবচেয়ে বড়টা হলো জামালগঞ্জে, এবং দিনাজপুরেও কিন্তু বড় পুকুরিয়া কয়লা খনি আছে। তাহলে কয়লা খনি হলো আমাদের দেশে 5টা আছে, গ্যাস ক্ষেত্র 30টা আছে, এবং সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কিন্তু তিতাস। হ্যাঁ, তো এগুলো কিন্তু রিনিউয়েবল না, এগুলো আমাদের নিঃশেষ হয়ে যাবে একদিন। এরপর আমাদের যে চুনা পাথর, সেটাও কিন্তু ধীরে ধীরে নিঃশেষের পথে, এবং পাথর কিন্তু নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে সমুদ্র যতদিন থাকবে, সমুদ্রে ততদিন স্রোত থাকবেই। সো এই যে সমুদ্র স্রোত, এটা আমাদের রিনিউয়েবল এনার্জি, এটা আমি বারবার ব্যবহার করতে পারবো। তাহলে সমুদ্র স্রোত আমরা বারবার ব্যবহার করতে পারবো। আর কি কি ব্যবহার করতে পারবো আমরা রিনিউয়েবল এনার্জি হিসেবে? আমরা বায়ু ব্যবহার করতে পারবো, সূর্যের আলো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি। তাহলে যদি আমরা একটু লিখি কি কি ব্যবহার করতে পারবো রিনিউয়েবল এনার্জি হিসেবে: বায়ু, সমুদ্র স্রোত, হ্যাঁ, এবং সূর্যের আলো। অর্থাৎ যেটা আমাদের নিঃশেষ হয়ে যাবে না, বারবার ব্যবহার করতে পারবো রিসোর্স হিসেবে, সম্পদ হিসেবে, সেটাই হচ্ছে আমাদের রিনিউয়েবল বা নবায়নযোগ্য সম্পদ। আমরা যখন বিজ্ঞানে কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করব, বিজ্ঞানে কোনো প্রশ্ন করব, অবশ্যই 4টা অপশনেরই আনসার বের করার চেষ্টা করব। হ্যাঁ, 4টা অপশনের আনসার বের করার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম এই যে কয়লা কার্বনের একটা রূপভেদ, এবং বাংলাদেশে কয়লা খনি আছে 5টা, গ্যাস ক্ষেত্র বা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, এই গ্যাস ক্ষেত্র বাংলাদেশে আছে 30টা, আর চুনা পাথরও পাওয়া যায় বাংলাদেশে, আপনারা জানেন। আর সমুদ্র স্রোতটা হচ্ছে এখানে আনসার, সমুদ্র স্রোত হলো একটা নবায়নযোগ্য সম্পদ। সো নবায়নযোগ্য সম্পদ মানে কি? আমরা যেটাকে বারবার ব্যবহার করতে পারবো, নিঃশেষ হয়ে যাবে না, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। এগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, প্রকৃতিতে পাওয়া গেলেই কিন্তু নবায়নযোগ্য হবে না। প্রকৃতিতে পাওয়া গেলেও যে সম্পদটা আমরা বারবার ব্যবহার করতে পারবো না, সেটা কিন্তু নবায়নযোগ্য সম্পদ বা জ্বালানি হবে না। সেটাই হবে যেটা আমরা বারবার ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছেন, এবং আপনারা পারলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ শিখলাম, এবং এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। সো যারা শুনছেন, আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এবং আপনারা বিজ্ঞানের এই ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। বুঝতে পারলে লেখেন ডান, লেখেন একটু, লিখে আমরা ক্লাসটা আমরা সামনে আগাই। হ্যাঁ, সো পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে 2 নাম্বার। এখানে বলেছে যে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? এই যে বিদ্যুৎ প্রবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, হ্যাঁ, কখনো বিদ্যুৎ প্রবাহের মাত্রাটা বেশি থাকে ভোল্টেজ, কখনো ভোল্টেজ কম থাকে, প্রবাহটা কখন কতটুকু থাকে, এটা মাপার কিন্তু যন্ত্র আছে, এবং আপনারা কমেন্টে জানান যে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রটার নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রটার নাম কি? এখানে আমরা যদি দেখি ফ্যাদোমিটার হচ্ছে
সমুদ্রের গভীরতা নির্ণয় করি, গভীরতা নির্ণয়। ফ্যাথোমিটার আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করি। ব্যারোমিটার আমরা বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ মাপা হয়। মনোমিটার, মনোমিটার দিয়ে আমরা গ্যাসের চাপ, গ্যাসের চাপ পরিমাপ করি, গ্যাসের চাপ পরিমাপ করি। আর বায়ু প্রবাহ মাপি আমরা ব্যারোমিটার দিয়ে। হ্যাঁ, আর সমুদ্রের গভীরতা নির্ণয় করি আমরা ফ্যাথোমিটার দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাথোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা কতটুকু এটা মাপি, ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ। তাহলে এটার আনসার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রকে বলা হয় অ্যামিটার। এটার আনসার হবে গ। তাহলে আনসার হবে গ, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ব্যারোমিটার বায়ু, ম্যানোমিটার হচ্ছে গ্যাস, ফ্যাথোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়, এবং অ্যামিটার দিয়ে আমরা আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহ কখন কেমন ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা মাপার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা। এবং এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, বিভিন্ন জিনিস পরিমাপ করার যন্ত্র নিয়ে কিন্তু পরীক্ষা 100% কোশ্চেন থাকে। একটা কোশ্চেন থাকেই যে আমরা ভূমিকম্প কিভাবে মাপবো, তারপরে ভূমিকম্পের তীব্রতা কিভাবে মাপবো, উড়োজাহাজের যে স্পিড বা দ্রুততা এটা কিভাবে মাপবো, তারপর হচ্ছে আলোকবর্ষ বা একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের যে দূরত্ব এটা আমরা কিভাবে মাপবো, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় আসে। সো তাহলে আপনারা একটু কমেন্টে লেখেন, বুঝতে পারলে লেখেন যে ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারলে ক্লিয়ার লেখেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্নটা হচ্ছে হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ? হীরক বা হীরা, আমার নাম শুনেছি ডায়মন্ড, এটা কোন মৌলের বিশেষ রূপ? হীরাতে ব্যবহৃত হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা ব্যবহৃত হয়। এবং এই হীরা কিন্তু মনে রাখবেন কার্বনের আনসার হচ্ছে হীরা কার্বনের একটা বিশেষ রূপ, সিলিকনেরও না, প্লাটিনামেরও না, স্বর্ণেরও না। ঠিক আছে, এবং হীরাতে ব্যবহৃত হয় বা হীরাতে যে আমরা আলোর যে ঝলকানিটা দেখি, এটা দেখার মূল কারণ হচ্ছে সেখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় বা অটোমেটিক এটা হয়ে থাকে প্রাকৃতিক ভাবে। এবং এটা কিন্তু কার্বনের একটা বিশেষ রূপ হীরা, মনে রাখবেন। এবং হীরা কিন্তু খুব শক্ত একটা মৌল এই পৃথিবীতে। সো হীরাতে ব্যবহৃত হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং এটা কার্বনের একটা বিশেষ রূপ। সো আনসার হবে এটার ঘ। এবার আসেন পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে গ্যালভানাইজিং হবে, এটা হবে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং হলো লোহার উপর কিসের প্রলেপ? গ্যালভানাইজিং জিনিসটা কি? গ্যালভানাইজিং জিনিসটা হচ্ছে লোহাতে জং না ধরার কারণে, লোহায় হচ্ছে জং যাতে না ধরে, জং না ধরানোর জন্য একটা প্রলেপ দেওয়া হয়। একটা প্রলেপ দেওয়া হয় যেটাকে ইংলিশে বলে জিঙ্ক। আমরা কিভাবে মনে রাখবো? গ্যালভানাইজিং এ ব্যবহার করা হয় জিঙ্ক, আর জিঙ্কের বাংলা হচ্ছে দস্তা। জিঙ্কের বাংলা কি? দস্তা। তাহলে দস্তার প্রলেপ দেওয়া হয় লোহার উপরে। কেন দেওয়া হয়? যাতে লোহাতে মরিচা না ধরে, লোহা চকচকে থাকে এবং স্থায়িত্বটা বাড়ে। এটাকে বলা হয় জিঙ্ক। তাহলে জিঙ্কের বাংলা হচ্ছে দস্তা। জিঙ্কের বাংলা হলো দস্তা। দস্তার প্রলেপটা আমরা লোহার উপর দিলে এই জিনিসটাকে বলা হবে গ্যালভানাইজিং। তাহলে গ্যালভানাইজিং, এখানে শর্টকাটে মনে রাখার নিয়ম হচ্ছে এখানে গ্যালভানাইজিং আছে, জিং আছে। জিং মানে জিঙ্ক, আর জিঙ্কের অর্থ হচ্ছে বাংলা অর্থ হলো দস্তা।
তাহলে গ্যালভানাইজিং মানে হলো লোহার উপর দস্তার প্রলেপ। মনে রাখার শর্টকাট উপায় হচ্ছে গ্যালভানাইজিং এ জিং আছে, আর জিং দিয়ে হয় জিঙ্ক। জিঙ্ক একটা ইংলিশ শব্দ, এটার বাংলা হচ্ছে দস্তা। তাহলে গ্যালভানাইজিং মানে হলো লোহার উপর কিসের প্রলেপ? দস্তার প্রলেপ অথবা জিঙ্কের প্রলেপ। এইভাবে শর্টকাট এটা মনে রাখবেন, খুব সহজ। এবং এই জিনিসটা কিন্তু বারবার অনেকবার পরীক্ষায় এসেছে, আবার সামনে ইনশাল্লাহ আসবে। আর বিজ্ঞানে যেহেতু সাধারণ জ্ঞানের মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান নাই যে পরিবর্তন করে করে দিবে, এটার তো কোনো সুযোগ নাই। সো দেখা যাচ্ছে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই পরীক্ষায় এসে থাকে। সো এই প্রশ্নগুলো বারবার পড়বেন, এবং যেটা মনে থাকবে না অবশ্যই আপনারা একটু নোট করে রাখবেন খাতায়। বাসায় আপনার অবশ্যই সাবজেক্ট ওয়াইজ একটা নোট খাতা থাকতে হবে। বাংলায় যেগুলো আপনি ভুলে যান বেশি, কনফিউজড হয়ে যান যে টপিক গুলাতে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, জিকে তে, এগুলোর জন্য আলাদা আলাদা একটা করে নোট খাতা করবেন। এবং পরীক্ষার আগের দিন কিন্তু এগুলাই রিভিশন দিয়ে যাবেন, কারণ এগুলোতে আপনি ঠেকে গেছিলেন, এগুলোতে আপনি আটকে যান। তার মানে এগুলো যখন রিভিশন দিয়ে যাবেন তখন আপনার প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, এবং আপনি একটা স্যাটিসফ্যাকশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। তাহলে গ্যালভানাইজিং হলো দস্তার প্রলেপ। কিসের উপর দেব আমরা? লোহার উপর দেব। মনে রাখার উপায় কি? এখানে জিং আছে, জিংতে হয় জিঙ্ক, আর জিঙ্কের বাংলা হচ্ছে দস্তা। সেটা হচ্ছে মনে রাখার শর্টকাট ওয়ে। যারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তারা ক্লিয়ার লিখুন, তারা সবাই একসাথে ক্লিয়ার লিখুন। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে 5 নম্বর প্রশ্ন, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় থাকে? কোন ধাতু, দুঃখিত এখানে হবে, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? হ্যাঁ, তরল থাকে। পৃথিবীতে অনেকগুলো ধাতু আছে, সবচেয়ে বেশি যে ধাতুটা পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পৃথিবীতে পাওয়া যায়। সবচেয়ে বেশি যে ধাতুটা পাওয়া যায় সেটা কোনটা পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। সবচেয়ে বেশি পৃথিবীতে যে ধাতুটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এবং এই যে অ্যালুমিনিয়াম কিভাবে মনে রাখবেন? আমরা জানি ইংলিশের যে লেটার আছে 26টা লেটার আছে, 26টা লেটারের প্রথমটা শুরু হয় এ দিয়ে, আর সবার আগে এ থাকে। এ দিয়ে আমরা অ্যালুমিনিয়াম লিখতে পারবো। আর এ যেহেতু সবার উপরে থাকে, 1 নম্বরে থাকে, তার মানে 1 নম্বরে যেহেতু থাকে, এভাবে মনে রাখবেন সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতুটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এ দিয়ে আমরা লিখবো। এবং এ দিয়ে লেখা মানে কি? এটা ইংলিশ অ্যালফাবেটের 1 নম্বরে আছে। শর্টকাট মনে রাখার নিয়ম, 1 নম্বরে আছে মানে অ্যালুমিনিয়ামও পৃথিবীতে 1 নম্বরে আছে। কিসে 1 নম্বরে আছে? সবচেয়ে বেশি পাওয়া যায়। এইভাবে আমরা এটা মনে রাখবো। তাহলে এখানে যে প্রশ্নটা, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, সেটা হচ্ছে পারদ। পারদ সবসময় স্বাভাবিক তাপমাত্রায়, দেখবেন সাদা, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে সাদা রঙের তরল পারদ, সেটা ধাতু, এবং স্বাভাবিক তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় সে কি থাকে? তরল থাকে। আর এখানে আছে ইউরেনিয়াম। মনে রাখবেন ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। তাহলে ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। আমাদের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে পাবনায়, সেখানে কিন্তু ইউরেনিয়াম ব্যবহৃত হচ্ছে, এবং ইউরেনিয়ামটা হচ্ছে 235। সেই ইউরেনিয়ামের কোডটা হচ্ছে ইউরেনিয়াম 235। এটা পরমাণু চুল্লিতে, পারমাণবিক অস্ত্র তৈরিতে, অথবা পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোতে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। এবং ইউরেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম ছাড়া আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক চুল্লি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধাতুটা আছে সেটা হলো গিয়ে সেটা অ্যালুমিনিয়াম। পারদ হচ্ছে তরল অবস্থায় থাকবে, স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকবে। আর ইউরেনিয়াম হলো আমাদের পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য, যেহেতু আজকেও আবার 2বার ভূমিকম্প হয়েছে। গতকালকে সবচেয়ে বেশিটা হয়েছে।
সো গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে, গতকালকে ছিল 21 নভেম্বর 2025 এবং সেটা ছিল শুক্রবারে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটার মাত্রা হচ্ছে 5.7 স্কেলে হয়েছে মাত্রা। এবং এই ভূমিকম্পটার উৎপত্তি হচ্ছে গিয়ে মাধবদী নরসিংদীর মাধবদীতে এটার উৎপত্তি স্থল। দেখেন ঢাকার খুব কাছে। এবং আজকে সন্ধ্যার সময় একটু আগে ক্লাসটা শুরুর আগে যে ছোটখাটো একটা ভূমিকম্প অনুভূত হয়েছে 3 মাত্রার স্কেলে, সেটার কেন্দ্র এবং সেটার উৎপত্তি স্থল কিন্তু একেবারে ঢাকাতে। সো আমাদের খুব সাবধান থাকতে হবে যারা আমরা ঢাকায় বসবাস করি। এবং ভূমিকম্পের সময় কিন্তু এদিক সেদিক দৌড়ানো যাবে না, এক জায়গায় বসতে হবে। কারণ গতকালকে যারা মারা গিয়েছে সবাই কিন্তু ঘর থেকে বাহিরে, অর্থাৎ বাহিরে অবস্থান করছিল। ঘরের ভিতরে যারা ছিল তাদের কিন্তু কারো কিছু হয় নাই। হ্যাঁ, যদি বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঘর বাড়িগুলো ধসে যাবে, এটা আমরা জানি। কিন্তু যখন আপনি হুড়োহুড়ি করবেন, বাইরে দৌড়াদৌড়ি করবেন, বাইরে কোনো বিল্ডিং এর কোনো ইট বা কোনো কিছু বড় কঠিন পদার্থ এসে আপনার উপর পড়লে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা যেটা করব, ঘরের ভিতরে থাকার চেষ্টা করব বা এক জায়গায় নিরাপদ স্থানে থাকবো, হুড়োহুড়ি করবো না। তো গতকালকে যে ভূমিকম্পটা, এটা ছিল 5.7 মাত্রার। উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে, মাধবদীতে। আর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোথায় হয়? সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। আর এইখানে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। আর এই যে ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। আর ব্যারোমিটার তো একটু আগে বলেছিলাম, হ্যাঁ, ব্যারোমিটার আমি একটু আগে বলেছিলাম বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। আর সেক্স মিটার না, এটা হলো সেক্সট্যান্ট মিটার হবে। এটা হলো আমরা নির্ণয় করি হলো আপনার কৌণিক দূরত্ব মাপার জন্য। তাহলে যারা বুঝতে পেরেছেন তারা সবাই একটু ক্লিয়ার লেখেন। এবং আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দর ব্যাখ্যামূলক ক্লাস হচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন নিজে পড়ি অনেক কঠিন জিনিস বুঝতে অসুবিধা হয়। আমরা সবাই যখন আলোচনা করবো একসাথে, তখন কিন্তু আপনার একবারে ক্লিয়ার হয়ে যাবে। বিজ্ঞান জিনিসটা হচ্ছে মাস মোর প্র্যাকটিক্যাল। এখানে মুখস্থের চেয়ে প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি। এই কারণে আমরা ক্লাসে মনোযোগ দিব। তাহলে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। আরেকটা জিনিস আমরা একটু লিখে রাখি, সেটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক। ভূমিকম্পের তীব্রতা মাপবো আমরা রিক্টার স্কেলে। আমরা ভূমিকম্পের তীব্রতা মাপবো। রিক্টার স্কেলে আমরা আমাদের ভূমিকম্পের তীব্রতাটা মাপবো। তাহলে ভূমিকম্পের তীব্রতা হলো রিক্টার স্কেলে, আর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা ক্লিয়ার লিখুন। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য আনসার করার চেষ্টা করব। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্নটা হচ্ছে, একজন সুস্থ ব্যক্তির শরীরে স্বাভাবিক তাপমাত্রা কতটুকু থাকে? খুব সহজ প্রশ্ন, কিন্তু আমরা যে জায়গায় ভুলটা করি সেটা হচ্ছে একটা থেকে ফারেনহাইট আরেকটা থেকে সেলসিয়াস। এই দুইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদেরকে ফারেনহাইট বলছে নাকি সেলসিয়াস বলছে। আমরা যখন বলি যে তার গায়ের তাপমাত্রা জ্বরে তার 102 ডিগ্রি উঠেছে, 102 ডিগ্রি মানে কি? 102 ডিগ্রি হোয়াট? 102 ডিগ্রি মানে কি? এটা ফারেনহাইট নাকি সেলসিয়াস?
হঠাৎ করে কিন্তু মানুষ ভুলে বলে থাকে যে সেলসিয়াস। একটা মানুষের 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সে কিন্তু ততক্ষণে মানে আর বেঁচে নাই, আল্লাহ মাফ করুক, সে কিন্তু আর ততক্ষণে বেঁচে নাই। কিন্তু আমরা যে বলি একটা মানুষের জ্বর উঠেছে, আমরা কথা কথা বলি যে দোস্ত আমার তো এখন 102 ডিগ্রি জ্বর চলে। 102 ডিগ্রি মানে কি, ডিগ্রির পরে কি, এটা কি ফারেনহাইট নাকি সেলসিয়াস? আর অনেক কিন্তু ভয়ে বলতে চায় না যে আমি তো জানি না এটা ফারেনহাইট নাকি সেলসিয়াস, কোনটাতে বলবো। তো এই ফারেনহাইট এবং সেলসিয়াসের কনফিউশনে পড়া যাবে না। তাহলে একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত হয় 98.4 ডিগ্রি সেলসিয়াস। 98.4 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো আনসার। যদি বলে সেলসিয়াস না, সরি, ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর যদি বলে সেলসিয়াসে কত, তখন আমরা বলবো হলো 36.7 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। 36.7 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই মূলত থাকে, স্বাভাবিকটা এর মধ্যেই থাকে। এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনাকে পরীক্ষায় দিবে, হ্যাঁ, একসাথে 36, 37 দেয় না, 36 অথবা 37 দিবে, 36, 36.5 দিতে পারে। তাহলে সেলসিয়াস হচ্ছে 36 থেকে 37 এর মধ্যে থাকবে স্বাভাবিক তাপমাত্রা। আর যদি বলে স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইটে কত, ফারেনহাইটে বেশি, ফারেনহাইট হলো 98.4, আর সেলসিয়াসে হচ্ছে 36 থেকে 37। সবাই আমরা একটু কমেন্ট করি যে ফারেনহাইটে 98, সেলসিয়াসে 36 থেকে 37। ফারেনহাইটে 98, সেলসিয়াস হচ্ছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আজকে থেকে আমরা যখন জ্বর হবে আমাদের কারো, আমরা স্পষ্ট বলবো 102। যদি বলি 102 বলা মানে আপনি ওটা ফারেনহাইটে বলতেছেন। আর যখন বলবেন আপনার এখন তাপমাত্রা শরীরে 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আপনার জ্বর উঠে গেছে, তার মানে স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে গেছে। তাহলে আমরা এইভাবেই বলবো ফারেনহাইটে 98, আমরা একটু কমেন্ট করি সবাই, এবং সেলসিয়াসে হচ্ছে 36 থেকে 37। আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা আছে, নিচের কোন রংটির বিচ্যুতি সবচেয়ে কম? নিচের কোন রংটির বিচ্যুতি সবচেয়ে কম? অর্থাৎ যেই রংটির বিচ্যুতি সবচেয়ে কম সেই রংটা কিন্তু আপনি কম দেখবেন, দূর থেকে একটু কম দেখবেন, ঠিক আছে? তাহলে বিচ্যুতি কম, এটা নিচের কোন রংটির বিচ্যুতি সবচেয়ে কম? তাহলে মনে রাখবেন যে রঙের বিচ্যুতি কম থাকে সেই রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তাহলে যে রঙের বিচ্যুতি কম, কারণ কেন বিচ্যুতি কম? কারণ সেই রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি থাকে। দৈর্ঘ্যটা বেশি হওয়ার কারণে আপনি যখন একটা ছবিকে আপনি যখন জুম করবেন, জুম করে একবারে ফেটে যাচ্ছে দেখবেন, তার মানে কি ওটা তরঙ্গ দৈর্ঘ্যটাকে আপনি একবারে অল্প থেকে অনেক বেশি করে দিচ্ছেন। আমরা যখন আমাদের ছবিগুলো বলি না যে জুম করে দেখি, একটু যখন জুম করে দেখতে যাই তখন কিন্তু একেবারে আমরা ভিতরে চলে যাই, একবার ফেটে খন্ড খন্ড হয়ে যাচ্ছে। তার মানে ওটাকে আপনি কি তরঙ্গ দৈর্ঘ্যটা বড় করতে করতে অনেক বড় করে ফেলছেন, সেটা কিন্তু আপনার চোখে কম লাগবে, বিচ্যুতিটা কম হয়ে গেল। তার মানে এই যেই রঙের বিচ্যুতি সবচেয়ে কম হবে, কেন কম হয়, একটা রঙের বিচ্যুতি কেন কম হয়? কারণ ওটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি থাকে। তরঙ্গ দৈর্ঘ্যটা কি থাকবে? বেশি থাকে। এখানে আনসার হবে লাল রং। কোন রং? লাল রং হবে। তাহলে নিচের কোন রঙের বিচ্যুতি সবচেয়ে কম? সেটা হচ্ছে লাল রং। মনে রাখবেন লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম, কারণ তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। এখন যদি বলে তাহলে এটার উল্টা কি হবে? উল্টাটা হচ্ছে বিচ্যুতি বেশি। যে রঙের বিচ্যুতি বেশি হবে তার মানে তরঙ্গ দৈর্ঘ্য
তরঙ্গ দৈর্ঘ্য কম থাকবে। তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি যে রঙের সেটা হচ্ছে বেগুনি রং, নীল রং, এগুলোর বিচ্যুতি বেশি। তাহলে সবচেয়ে বেশি হলো বেগুনি রঙের, সবচেয়ে কম হলো আমাদের লাল রঙের, সবচেয়ে কম হলো লাল রঙের, মনে রাখবেন। তাহলে নিচের কোন রংটির বিচ্যুতি সবচেয়ে কম? কেন বিচ্যুতিটা কম? কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। বিচ্যুতি কম মানে এটা দূর থেকে আপনি কম দেখতে পাবেন, আর বিচ্যুতি বেশি মানে আপনি দূর থেকে বেশি দেখতে পাবেন এবং এটা তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকবে। এখানে বেগুনি আছে, বেগুনির পরে ধরেন নীল আছে, নীলেরও বিচ্যুতিটা বেশি থাকে, তবে বেগুনি রঙের চেয়ে তুলনামূলক কম থাকে। আর সবচেয়ে কম বিচ্যুতি হলো আমাদের এই লাল রঙের বিচ্যুতি কম কেন? কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। আশা করি এটা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখি, এবং আশা করি আপনারা কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা আমরা সামনে আরো আগাবো কিনা। এবং ক্লাসটা আজকে কিন্তু আমাদের টপ যে কোশ্চেন গুলো আছে বিজ্ঞানের, সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? আমরা সামনে ক্লাসটা আগাই আরো। আপনারা একটু কমেন্ট করেন ক্লাসটি কেমন লাগছে এবং সবাই বুঝেছেন কিনা বা বুঝছেন কিনা ক্লাসগুলো। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। একদম স্যার আরেকবার, সেটা হলো এখানে বলেছে যে নিচের কোন রংটির বিচ্যুতি সবচেয়ে কম? বিচ্যুতি সেই রঙেরই কম হবে যেটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তো সেটা হচ্ছে লাল রং। আর বিচ্যুতি সবচেয়ে বেশি হবে সেই রঙেরই যেটা তরঙ্গ দৈর্ঘ্যটা কম, যেটা হচ্ছে বেগুনি। বিচ্যুতি বেশি বেগুনি দিয়ে শুরু, শেষ হয়েছে লালে, মনে রাখবেন। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি চৌম্বক পদার্থ? হ্যাঁ, এখানে দেখেন চৌম্বক পদার্থ হচ্ছে গিয়ে যেগুলোর চৌম্বকত্ব ধর্ম আছে, অর্থাৎ অন্য পদার্থকে আকর্ষণ করতে পারে, এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ আবার 3 ধরনের হয়। হ্যাঁ, ফেরোচৌম্বক, তা প্যারাচৌম্বক, ঠিক আছে? তো এই চৌম্বক পদার্থ এখানে যেটা আছে সেটা হচ্ছে কি কোবাল্ট হচ্ছে একটা চৌম্বক পদার্থ। এই যে পারদ, বিসমাথ, অ্যান্টিমনি, এগুলো কিন্তু আপনার চৌম্বক পদার্থ না, এগুলো চৌম্বক পদার্থ না, এগুলোর কোনো চৌম্বকত্ব ধর্ম নাই। চৌম্বকত্ব ধর্ম আছে কার? কোবাল্টের। তাহলে চৌম্বক পদার্থ আরো কি কি আছে? লোহা আছে, নিকেল, এগুলো কিন্তু চৌম্বক পদার্থ, এবং সাথে আছে হলো গিয়ে কি আমাদের কোবাল্ট। হ্যাঁ, অন্যদিকে আমাদের যে রাবার আছে, তারপরে বাঁশ আছে, কাঠ আছে, কাগজ আছে, এগুলো কিন্তু অচৌম্বক পদার্থ, চৌম্বক না। তাহলে অচৌম্বক পদার্থ হচ্ছে গিয়ে কাগজ, তারপরে কাঠ, রাবার, এগুলো চৌম্বকত্ব ধর্ম বা আকর্ষণ ধর্ম একেবারে কম, কিন্তু বেশি আকর্ষণ করতে পারে হলো লোহা, নিকেল এবং কোবাল্ট। এই জন্য এগুলোকে বলা হয় চৌম্বক পদার্থ। এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ, মনে রাখবেন। চৌম্বক পদার্থ এখানে হলো কোবাল্ট, আর চৌম্বক পদার্থ নয় বাকি 3টা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই ক্লিয়ার লিখবেন। আর গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম সাধারণ বিজ্ঞানেরই ভৌগোলিক ব্যাপারগুলো নিয়ে, পৃথিবীর সৃষ্টি নিয়ে। এইখানে যে ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসটা নেওয়ার পরে কিন্তু আমি একটা পিডিএফ দিয়েছিলাম। পিডিএফটা আপনারা পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন, পিডিএফটা সাজানো এবং ক্লাসের যে টপিকগুলোর গোছানোটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানান যে পিডিএফটা আপনাদের কেমন লেগেছে, এবং সেটা জন্য সবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি, ঠিক আছে? একটু আপনারা কমেন্টে জানান যে ওই পিডিএফটা কেমন লেগেছে। ওটা একটু কমেন্টে আমাকে জানান।
হ্যাঁ, ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে সংকর ধাতু পিতলের উপাদান কি? সংকর ধাতু পিতল, সংকর ধাতু, ধাতু যখন সংকর হবে তার মানে কি এই সংকর ধাতুটা হলো অনেকগুলো উপাদান দিয়ে তৈরি হবে। পিতল, পিতলের যে অনুপাতটা আছে, উপাদানটা আছে, পিতলের উপাদানটা কিন্তু আরো কয়েকটা উপাদান দিয়ে গঠিত হয়। তো সংক্ষেপে মনে রাখবেন, শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে পিতাদ, 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 পিতাদ। পিতে হচ্ছে পিতল, পিতে হচ্ছে পিতল, তাতে হচ্ছে তামা, আর দতে হচ্ছে দস্তা। তাহলে এখানে আনসার হবে তামা ও দস্তা। 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 সহজে মনে রাখবেন, পিতল গঠনে সংকর ধাতু পিতলটা গঠিত হয় কিভাবে? পিতাদ, পিতল, তামা এবং দস্তা দিয়ে গঠিত হয়। পিতল গঠিত হবে কি দিয়ে? তামা এবং দস্তা দিয়ে। এই সংকর ধাতুটার উপাদান হবে তামা এবং দস্তা। শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে পিতাদ, পিতাদ, পয়সিকার পি, পিতাদ। পিতে হচ্ছে গিয়ে পিতল, তাতে হচ্ছে তামা, দতে হচ্ছে দস্তা। তাহলে পিতল, সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা এবং দস্তা। খুব সহজ একটা প্রশ্ন, এবং এই সহজ প্রশ্নটা অনেকে ভুল করেন এবং আপনার অনেকে কনফিউশনে পড়ে যান। সো আমরা যাতে পরবর্তীতে কোনো পরীক্ষা এটা ভুল না করি সেই দিকে খেয়াল রাখবেন, সহজে ভাবে মনে রাখবেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। অ্যাকোয়া রিজিয়া বলতে কি বুঝে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বিশেষ লিখিততে প্রায় এটা আসে। অ্যাকোয়া রিজিয়া অথবা রাজ অম্ল কি কাকে বলা হয়? এটাকে অন্য ভাষায় বলে রাজ অম্ল, রাজ অম্ল বলা হয়। রাজ অম্ল সবচেয়ে দামি অম্ল বলা হয়, অ্যাকোয়া রিজিয়া বলা হয়। সো এই অ্যাকোয়া রিজিয়া বলতে কি বুঝায়? অ্যাকোয়া রিজিয়া মনে রাখবেন, আমাদের এই যে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া অথবা রাজ অম্ল, রাজ অম্ল বলা হয়। এবং এগুলা, এই যে সালফিউরিক অ্যাসিড, শক্তিশালী কিছু অ্যাসিড আছে, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড গুলো কি কি? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরপরে সালফিউরিক, সালফিউরিক এবং হচ্ছে হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তিনটা কিন্তু শক্তিশালী অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের যে পরিপাক তন্ত্রে আমাদের খাবারগুলো পরিপাক করতে কিন্তু সহযোগিতা করে। এবং সালফিউরিক অ্যাসিড দেখবেন ব্যাটারিতে ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড হলো স্বর্ণ গলাতে এটা ব্যবহৃত হয়, স্বর্ণ গলাতে এই রাজ অম্লটা ব্যবহৃত হয়। মনে রাখবেন, এটা ব্যবহৃত হয় স্বর্ণ গলাতে, স্বর্ণ গলাতে। আবার লিখে দিচ্ছি আমি, এটা ব্যবহৃত হয় স্বর্ণ গলাতে। স্বর্ণ গলানোর জন্য এই নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটা প্রয়োজন হয়, যেটাকে বলা হয় রাজ অম্ল। এবং এই রাজ অম্ল কিন্তু খুবই বিখ্যাত, যেটাকে অন্য ভাষায় বলে অ্যাকোয়া রেজিয়া, অ্যাকোয়া রেজিয়া। তাহলে নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক। আর মনে রাখবেন, শক্তিশালী কিছু অ্যাসিড আছে, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশ্ন আসবে, নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড নয়? এখান থেকে তিনটা থাকবে, আর একটা থাকবে ধরেন অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, যেগুলো আমরা ভিটামিন সিতে পাই, ঠিক আছে। তারপর হচ্ছে টার্টারিক অ্যাসিড আছে, সো যেগুলো আমরা খাইতে পারি সহজে, আমাদের ফলের সাথে খাবারের সাথে খেতে পারি, সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আর এগুলো আমরা যদি একবার ব্যবহার করি তাহলে কিন্তু আপনাকে আর চেনা যাবে না, বুঝতে পারছেন? মানে
আপনিও আপনার রাস্তায় যাবেন, আমাদেরকেও আমার রাস্তায় চলে যেতে হবে। তার মানে এগুলো হলো শক্তিশালী অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, এরপরে হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তিনটা শক্তিশালী অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এবং এগুলো ব্যবহৃত হয় স্বর্ণ গলাতে, স্বর্ণ গলাতে ব্যবহৃত হয়। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। আপনারা অনেকে বলছেন পিডিএফ পান না। পিডিএফটা নেওয়ার নিয়ম হচ্ছে, আমাদের যে একটা পেজ আছে টিউটোরিয়াল পেজের, ইনবক্সে নক করুন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, সেখান থেকে আপনি পিডিএফটা নিয়ে নেবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনাদের সুবিধার জন্য আমরা কমেন্ট বক্সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা একটু শেয়ার করে দিন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এবং এই ক্লাসটাই কিন্তু দেখবেন বিজ্ঞানের যারা পেইড ব্যাচে পড়ায় তারা কিন্তু অনেক দিন ধরে পড়ায়, ঠিক আছে। কিন্তু আমরা একটা ক্লাসে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ আনসার দিয়ে দিচ্ছি। এবং এটাতে করলে বিজ্ঞান নিয়ে আপনার আর কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। সো আমরা একটু শেয়ার করে দিই ক্লাসটা, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে ক্লাসটা কেমন লাগছে আমাদের কমেন্টে একটু জানান। সো পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, আমিষ পরিপাক হয়ে কি হয়? আমিষ যখন পরিপাক হয় তখন এটা হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড, এটা আমরা খাইতে পারি, ঠিক আছে। সো আমিষ যখন আমরা খাই, আমিষ কোথায় কোথায় পাওয়া যায়? আমিষ পাওয়া যায় কোথায় দেখেন? মাছ, মাংস, এরপর মসুর ডাল এবং শুটকিতেও পাওয়া যায়, শুটকিতেও পাওয়া যায়। তাহলে এগুলো তো আমরা কি পাবো? আমিষ পাবো। কি পাবো আমরা? আমিষ। মাছ, মাংস, মসুর ডাল, শুটকিতে আমরা আমিষ পাই। আমিষ এগুলো খেলে কিন্তু আমাদের শরীরের যে প্রোটিনের ঘাটতি সেটা আর থাকে না, ঠিক আছে। সো আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লাসটি? হ্যাঁ, ওকে। সো দেখেন, আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। আর ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দুধে কিন্তু ভিটামিন সি থাকে না, মনে রাখবেন। আর কার্বোহাইড্রেট, এটা হলো শর্করা বলতেই কার্বোহাইড্রেট অ্যাসিড থাকবে। আর আমিষ পরিপাক হয়ে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। এবং আমিষ আমরা কিসে পাবো? মাছ, মাংস, মসুর ডাল এবং শুটকিতে পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আর এখানে ল্যাকটিক অ্যাসিড পাবো আমরা দুধে, আর কার্বোহাইড্রেট পাবো আমরা শর্করাতে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, কোনটি ভাইরাস জনিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এবং আজকে কিন্তু আমরা এই ব্যাখ্যাটা শোনার পর আর কোনোদিন ভুলবো না। আমরা একটা সবাই ছন্দ লিখে নিব ভাইরাস নিয়ে, ভাইরাস জনিত রোগগুলো মনে রাখার। সেটা হলো যে, হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে এই ছন্দটা মনে রাখবেন। ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে মনে রাখার ছন্দ হচ্ছে, সবাই একটু আমরা কমেন্টে লিখি এটা, হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। সবাই আমরা কমেন্টে একটু লিখি। একবার লিখলে কিন্তু আপনার সারা জীবন এটা মনে থাকবে। হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হাইতে হচ্ছে হাম, আরেকটা হাইতে হচ্ছে হারপিস। দেশেতে হচ্ছে ডেঙ্গু। বসন্ত হলো বসন্তই। মাসতে হচ্ছে মাম্পস। এলোতে হচ্ছে এইডস। হ্যাঁ, ভাইকে হচ্ছে
ভাইরাস হেপাটাইটিস, হেপাটাইটিস। এই ইনফ্লুয়েঞ্জাটা হলো ইনফ্লুয়েঞ্জা, জ্বরতে হলো জলাতঙ্ক, জলাতঙ্ক, এবং পেলে তো হচ্ছে পোলিও, পোলিও। তাহলে দেখেন আবার আমরা লিখি, আপনারা সবাই কমেন্টে লেখেন, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হাইতে হচ্ছে হাম, হাম রোগটাও ভাইরাস জনিত। হারপিস, হারপিস রোগটা ভাইরাস জনিত। দেশে তো হলো ডেঙ্গু, ডেঙ্গু রোগটা ভাইরাস জনিত। বসন্ততে হচ্ছে বসন্ত, বসন্তও ভাইরাস জনিত। তারপর মামস, মামস হলো ভাইরাস জনিত। এলোতে হলো এইডস, এইডস রোগ আমরা জানি, হ্যাঁ এটাও ভাইরাস জনিত। এরপর হচ্ছে ভাইকে, ভাইরাস হেপাটাইটিস, আমরা এই যে হেপাটাইটিস বি হয় অনেকের, এটাও ভাইরাস জনিত। আবার ইনফ্লুয়েঞ্জা জ্বর, ইনফ্লুয়েঞ্জা অনেকের হয়। ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস এবং জ্বরে হলো জলাতঙ্ক, জলাতঙ্ক ভাইরাস, কুকুরের থেকে এটা হয়, রেবিস ভাইরাস থেকে হয় জলাতঙ্কটা। দেখবেন এটা যদি কাউকে একবারে পিওরলি পুরোপুরি অ্যাটাক করে রেবিস ভাইরাসটা কাউকে, তখন কিন্তু তার আচরণটা কুকুরের মতো হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ভাইরাস জলাতঙ্ক রোগে অনেকে আক্রান্ত হয়, কারণ সে যখন কুকুরের কামড় খায়, কুকুর থেকে যে রেবিস ভাইরাসটা আছে সেটা তার শরীরে প্রবেশ করে এবং তার জলাতঙ্ক হয়ে যায়। আর পোলিও, পোলিও পেলোতে হচ্ছে পোলিও, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তো পেলোতে হচ্ছে পোলিও, পোলিও, পোলিও যে রোগটা এটা কিন্তু ভাইরাস জনিত, মনে রাখবেন। সো এখানে যে আছে কোনটি ভাইরাস জনিত রোগ, আনসার হবে পোলিও, আনসার হলো পোলিও। আর বাকি এই তিনটা আমাশয়, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, ব্যাকটেরিয়া জনিত, ব্যাকটেরিয়া জনিত, পানিবাহিত হতে পারে, হ্যাঁ ব্যাকটেরিয়া জনিত রোগ। এবং বাকি এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ভাইরাস জনিত। পোলিওটাও ভাইরাস জনিত। মনে রাখবেন 2014 সালে, 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত করা হয়, পোলিও মুক্ত ঘোষণা করে, ঘোষণা করে। কে ঘোষণা করে? সেটা হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর হলো জেনেভায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে। এবং পোলিওটা হলো কিন্তু একটা ভাইরাস জনিত রোগ। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই একটু কমেন্টে আমরা একসাথে বলি, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। ওকে, ক্লাসটা কেমন লাগছে সবাই একটু আমরা কমেন্ট করি, ক্লাসটা কেমন লাগছে। আজকে কিন্তু একটা নতুন ফ্লেভারের ক্লাস, হ্যাঁ নতুন ভাইব, নতুন টপিক। এবং আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন, অনার্স মাস্টার্স বিজ্ঞানের কোন সাবজেক্টে পড়েছেন, তারা একটু কমেন্ট করুন যে ক্লাসটা কেমন লাগছে আপনার। অথবা আপনারা যারা ইন্টারমিডিয়েটে, তারপরে SSC তে বিজ্ঞানের সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তারা একটু জানান ক্লাসটা কেমন লাগছে এবং ক্লাসটা আজকে আপনাদের মন মতো আমরা নিতে পারছি কিনা এবং আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। সো আমাদের এইটা হলো কোনটি ভাইরাস জনিত রোগ, ওই যে ওইখানে এটা হলো আনসার হবে পোলিও। এবং এই ছন্দটা আপনারা সবাই লিখে রাখেন, হাম, হাইতে হাম, হাইতে হারপিস, দেশেতে হলো ডেঙ্গু, বসন্ততে বসন্ত, মাসতে হলো মামস, এলোতে হলো এইডস, ভাইকে তো হলো ভাইরাস হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জ্বরেতে হলো জলাতঙ্ক এবং পেলোতে হচ্ছে পোলিও। ওকে, সবাই আপনারা একটু এই যে ছন্দটা একটু আপনারা কমেন্ট বক্সে লিখেন, ওটা আমরা পিন করে দেবো এই ছন্দটা। হ্যাঁ, সবাই একটু আপনারা কমেন্ট বক্সে লেখেন, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে, হাই হাই দেশে, এটা লিখবেন, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। সবাই আমরা একটু কমেন্টে লিখি, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। পরের প্রশ্ন আমরা চলে যাই, আশা করি এটা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা হচ্ছে, রক্ত জমাট বাঁধাতে অংশ নেয় কে? অংশ নেয়, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের যে রক্ত আছে,
এখানে শ্বেত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকার মেয়াদ হলো 120 দিন। এবং আমাদের যে রক্তের উপাদানগুলো আছে সেখানে লোহিত রক্তকণিকা আছে, পানিও আছে, তারপর অনুচক্রিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা আছে। তাহলে এখানে দেখেন রক্ত জমাট বাঁধতে অংশ নেয় কে? দেখেন, মনে রাখবেন, এই লোহিত রক্তকণিকা আমাদের রক্ত জমাট বাঁধতে অংশগ্রহণ করে না। এটা লোহিত রক্তকণিকার যে জীবন বা তার যে মেয়াদ সেটা হলো 120 দিন। 120 দিন রেড ব্লাড সেল। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে রোগ প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকা মনে রাখবেন, শক্তিশালী, এ রোগ প্রতিরোধ করবে। এবং আপনার গায়ে কোথাও যদি কেটে যায়, যদি রক্ত বের হতে থাকে, একটু পরে দেখবেন রক্তটা জমাট বেঁধে যায়, হ্যাঁ, এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে সেটা সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা হলো, এটা সহযোগিতা করে কিসে? সহযোগিতা করে রক্ত জমাট বাঁধতে। তাহলে অনুচক্রিকা মনে রাখবো রক্ত জমাট বাঁধায়। আর শ্বেত রক্তকণিকা হলো আমাদের রোগ প্রতিরোধ করে। এবং আমাদের এই যে শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আসে, এগুলোর জন্য কিন্তু শ্বেত রক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অনুচক্রিকা হলো আমাদের রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। একজন বলেছেন, ফরিদুল বিন ইদ্রিস, বাংলাদেশে নোবেল পুরস্কার বিতরণ করা প্রয়োজন। আমার হাতে যদি একটা নোবেল পুরস্কার থাকতো স্যার, আপনাকে আমি প্রদান করতাম। একজন কমেন্ট করেছেন। হ্যাঁ, এই কমেন্টটা আমি দুইভাবে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে, এই কমেন্টটাতে আমি খুবই প্লেসড। আসলে বাংলাদেশের মানুষের প্রত্যেককে একটা করে নোবেল দেওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক একটা লিজেন্ড, বুঝতে পারছেন? ফেসবুকে ঢুকলে দেখা যায় প্রত্যেকজনই কিন্তু এক একটা লিজেন্ড। আর অন্যদিকে যদি আপনি বলি যে আসলে দেখেন, আপনি একটু বেশি বলে ফেলেছেন। হ্যাঁ, বাংলাদেশের তেলের খনি নাই, কিন্তু আপনি এখানে আসলে তেল দিলেন কিনা জানি না, তবে এই তেলটা আমি উপকারে মানে ভালো কাজে লাগাবো, সমস্যা নেই। আর বাংলাদেশে প্রত্যেকে লিজেন্ড। আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষকেই নোবেল দেওয়া উচিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে একটা নতুন পুরস্কার চালু করার। যারা এখানে ভালো শিক্ষক, ভালো ক্লাস নেবেন, এটা সিরিয়াসলি বলছি আমি টিউটোরিয়াল কর্তৃপক্ষকে বলতে চাই, এটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, মাস ব্যাপী যারা ভালো ক্লাস নেয়, হ্যাঁ, সেই শিক্ষকদেরকে মূল্যায়ন করে ছাত্রীরা সবচেয়ে ভালো যিনি, তাকে কিন্তু পুরস্কৃত করা হয়, সেরা শিক্ষক এই মাসে। সো টিউটোরিয়াল কর্তৃপক্ষ কিন্তু এটা চালু করতে পারে এবং সেরা শিক্ষকের যে তালিকা এটা করে পুরস্কৃত করতে পারে। এতে কিন্তু স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে, শিক্ষকরা অনুপ্রাণিত হবে, আগের চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে। তখন আর কিন্তু আমাদের নোবেল পুরস্কার দরকার হবে না, তখন এই পুরস্কারটা আমাদের কাছে শিক্ষকতার নোবেল বলে চালু হয়ে যাবে। ঠিক আছে? সো তাহলে আমরা আবার পড়ায় ফিরে আসি। রক্তকণিকা, তো রক্তকণিকা হলো অনুচক্রিকাটা আমাদের রক্ত জমাট বাঁধাবে আর রোগ প্রতিরোধ মানে গার্ড হিসেবে দায়িত্ব পালন করে শরীরের, সেটা হচ্ছে কে? শ্বেত রক্তকণিকা। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা বলেছে, জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে বহন করে? এইখানে যে অপশনগুলো আছে, নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে এবং ক্রোমোজোম আছে। 4টা অপশন আছে এখানে 4টা অপশন আছে। সবাই একটু কমেন্ট করবেন, জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটা? জীবের বংশগতির বৈশিষ্ট্য যেটা বহন করে সেটা কি? আমরা জানি যে আমাদের শরীরে এরকম কি আছে? ডিএনএ আছে। এটা হলো ডিএনএ। এটা হলো আমাদের শরীরের ভিতরে যে নিউক্লিয়াসের ভিতর থেকে আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। এবং ক্রোমোজোম থেকে আসে কি? আমাদের ডিএনএ আসে।
তাহলে এই যে ক্রোমোজোম ডিএনএ, এটা কিন্তু আপনার কি করে, জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে, এবং সেটা বহন করে কে, ক্রোমোজোম। ক্রোমোজোম বহন করে। এবং আমাদের শরীরে দুই ধরনের ক্রোমোজোম আছে, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম, আরেকটা হলো গিয়ে অটোজোম। অটোজোম এটা হলো 22 জোড়া, এটা হলো 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম হলো 1 জোড়া। 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম মিলে আমাদের ক্রোমোজোম হলো 23 জোড়া। 23 জোড়া, যেটাকে আমরা বলি 46টি। এই 46টির মধ্যে 44টি হচ্ছে অটোজোম আর দুইটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। সবাই আমরা একটু কমেন্টে জানাই যে আমাদের ক্রোমোজোম কত জোড়া রয়েছে, তার মধ্যে অটোজোম কত জোড়া এবং সেক্স ক্রোমোজোম কত জোড়া। জীবের বংশগতির বৈশিষ্ট্য গ্রহণ করে কোনটা, সেটা বহন করে কে, ক্রোমোজোম বহন করে। মনে রাখবেন, ক্রোমোজোম বহন করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি এবং ভবিষ্যতে কিন্তু আমাদের এটা কাজে লাগবে, যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য স্বামী দায়ী নাকি স্ত্রী দায়ী, অথবা হচ্ছে আপনার ছেলে মেয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, এটার জন্য কে দায়ী। ঠিক আছে, আচ্ছা। সো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, সো এটা বুঝতে পেরেছি, এটা খুবই সহজ প্রশ্ন। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে হলো ক্রোমোজোম। পরের প্রশ্ন যদি আমরা যাই, 16 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটা? সবাই আমরা আনসার করার চেষ্টা করি। মানব দেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটা? এই যে আমাদের শরীরকে অনুভব করেন, পুরো শরীরটা একবার মাথা থেকে পা পর্যন্ত তাকান, এখানে দেখেন আপনার সবচেয়ে কঠিন পদার্থ কোনটা? চুল কি কঠিন পদার্থ? এবং হাতের এই যে নখগুলা কি কঠিন পদার্থ? আপনার গায়ের চামড়াটাকে কঠিন পদার্থ? আপনার গায়ে যে হাড্ডিগুলো আছে, এই যে হাড়গুলো আছে, 206টা হাড় আছে, এগুলো কি কঠিন পদার্থ নাকি অন্য কোনটা কঠিন পদার্থ? এখানে আছে ডেন্টিন, অস্থিসন্ধি, মেরুরজ্জু এবং এনামেল আছে। আমরা সবাই জানি আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পদার্থ কোনটা? সো দেখেন, আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী পদার্থ হচ্ছে এনামেল। সবচেয়ে শক্তিশালী পদার্থ হচ্ছে এনামেল। এই এনামেলটা কোথায় থাকে? এনামেল থাকে দাঁতে। দাঁতে এনামেল থাকে, এই জন্য দাঁত আমাদের শক্তিশালী। দাঁত আমাদের শক্তিশালী। অনেকে মনে করছেন অস্থি সন্ধি বা হাড়, এগুলা এই মনে রাখবেন, আমরা দাঁত দিয়ে হাড় ভেঙে ফেলি। দাঁত দিয়ে গরুর মাংস বা যে কোনো মাংসের কি হাড়টা আমরা একবারে কুরমুর করে খেয়ে ফেলি। তার মানে হাড় কিন্তু দাঁতের কাছে কিছুই না। এবং দাঁতকে শক্তিশালী করার জন্য যে উপাদানটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এনামেল। এনামেলটা থাকে দাঁতে, এজন্য এনামেল সবচেয়ে শক্তিশালী, দাঁতও আমাদের কি শক্তিশালী। সো তাহলে মানবদেহের সবচেয়ে শক্তিশালী বা কঠিন পদার্থ হচ্ছে গিয়ে এনামেল। কঠিন পদার্থ হলো এনামেল। সবাই মনে রাখবেন, যারা বুঝতে পেরেছেন সবাই একটু আমরা লিখি ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখি। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, ফুসফুসে বায়ুর প্রবেশকে এটা হবে প্রবেশকে কি বলা হয়? ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয়? ফুসফুসে যখন বায়ু প্রবেশ করে এবং প্রবেশ করে যখন ধমনী দিয়ে প্রবেশ করে, হ্যাঁ, এবং তখন প্রবেশ করার পর ওই জিনিসটাকে কি বলে, বাংলায় কি বলে? একটা আছে নিঃশ্বাস, প্রশ্বাস, শ্বাসত্যাগ মানে আমরা ছেড়ে দিচ্ছি, কোনোটিও নয়তো হবেই না, শ্বাসত্যাগ হবে না। তাহলে কোনটা হবে আমাদের? তাহলে আমাদের কোনটা হবে? নিঃশ্বাস। নিঃশ্বাস মানে কি? আমরা নিঃশ্বাস
যেখানে নিঃশ্বাস মানে কিন্তু আপনি না শ্বাস ছেড়ে দিচ্ছেন না, নিঃশ্বাস মানে হলো আপনার মধ্যে আর কোনো শ্বাস নেই, আপনি আর শ্বাস নিতে পারছেন না, শেষ, মারা গেলেন আপনি। তার মানে ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হবে প্রশ্বাস। কোনো কিছু যখন ভিতরে নিবেন, ভিতরে নেয়া, ভিতরে শ্বাস নেয়া, শ্বাস শ্বাস নেওয়া, শ্বাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস। শ্বাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস। তাহলে ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় প্রশ্বাস, মনে রাখবেন। এরপরে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়? কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়? দেখেন আমাদের দেহে, আমাদের কিন্তু খাদ্য তালিকা অনেকগুলো ভিটামিন আছে, B1 থেকে B12 পর্যন্ত। তো রক্ত শূন্যতা যেটার জন্য দেখা দেয়, রক্ত শূন্যতা যেটার জন্য দেখা দেয় সেটা হচ্ছে B12, ভিটামিন B12। 12 এর কারণে রক্ত শূন্যতা দেখা দেয়, মনে রাখবেন। আর ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ দেখা যায়, ডি এর অভাবে রিকেটস রোগ হয়। হ্যাঁ, আমরা এগুলো জানি। তাহলে ভিটামিনের যে একটা তালিকা আছে যে কোনো বইয়ে, আমাদের যে বইগুলো দেয়া হয় আপনাকে, সেখানে কিন্তু তালিকা দেয়া আছে। তাহলে কোন ভিটামিনের অভাবে কোনটি হয় এটা আমরা অবশ্যই ভালো করে একটা নোট করে রাখবো। এখানে দেয়া আছে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়, এটার আনসার হবে ভিটামিন B12, ভিটামিন B12, মনে রাখবেন, ভিটামিন B12। আপনারা একটু জানান, এই যে ভিটামিন 1, ভিটামিন B1, B2 এগুলোর অভাবে কি হয়? একটু কমেন্টে জানান ভিটামিন 2 এর অভাবে কি হয়। ভিটামিন 2 এবং অন্যান্য জিনিসের অভাবে কি হয় একটু কমেন্টে জানাই আমরা। সবাই আমরা কমেন্টে জানাই। এটার অভাবে হচ্ছে ত্বকের সমস্যা হয়, মনে রাখবেন, ত্বকের সমস্যা হয়, ত্বকের সমস্যা। আর ভিটামিন B6 এর কারণে কিন্তু রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। তাহলে ভিটামিন B12 দিয়ে রক্ত শূন্যতা হতে পারে, আর রক্ত স্বল্পতা হবে B6, আর ত্বকের সমস্যা হয় ভিটামিন B2 দিয়ে। ঠিক আছে, আমার পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলা হয়? দুধের শর্করাকে বা দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? সেটা হচ্ছে ল্যাকটোজ। সেটা কি? সেটা হলো ল্যাকটোজ। ল্যাকটোজ পাওয়া যায় এখানে। আর স্টার্চ, স্টার্চ হচ্ছে আমাদের যে আঁশ জাতীয় খাবারগুলো, সেখানে স্টার্চ পাওয়া যায়। ঠিক আছে, এবং গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে আমাদের ধরেন যে পানীয় খাবারগুলো আছে, ডাব বা হচ্ছে আমরা যখন স্যালাইন খাই সেখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। আর ল্যাকটোজ হচ্ছে দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। ওকে, এরপরে আসেন ভিটামিন B2 এর অভাবে কিন্তু মুখে ঘাও হয়, ত্বকের সমস্যা হয়, মুখেরও ঘা হয়। সো 20 নম্বর প্রশ্নটা দেখেন, 20 নম্বর প্রশ্নটা দেখেন, দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য কত হলে দুটি মধ্যকার সময়ের মধ্যে সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা? আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট।
আমরা জানি 1 ডিগ্রি সমান সমান দ্রাঘিমার জন্য 4 মিনিট সময়ের ব্যবধান থাকে। এইখানে বলেছে যে দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য কত হলে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা করতে হলে আমাদের 60 মিনিটে যাইতে হবে। তো 1 ডিগ্রি সমান সমান কত মিনিট? 4 মিনিট। তাহলে আমাদের এখানে আছে 15 ডিগ্রি সমান সমান 15 গুণন 4 সমান সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। 60 মিনিট মানে হলো 1 ঘন্টা। তার মানে এখানে আনসার হবে 15 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো খুব গুরুত্বপূর্ণ এবং সহজ একটা প্রশ্ন, এটা প্রায় পরীক্ষা আসে এবং স্টুডেন্টরা কিন্তু এখানে যায় ফেসে। হ্যাঁ, সো আমরা এর পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা হলো গিয়ে কর্কট ক্রান্তি রেখাটা আবার কি জিনিস? কর্কট ক্রান্তি রেখা, গতকালকে বলেছিলাম 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা হলো কর্কট ক্রান্তি রেখা, যেটা কিনা বাংলাদেশের মধ্যখান দিয়ে চলে গেছে। বাংলাদেশের মধ্যখান দিয়ে চলে গেছে। কর্কট ক্রান্তি রেখা মানে হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা, উত্তর অক্ষরেখা হলো এই 23.5 ডিগ্রি, যেটা কিনা কর্কট ক্রান্তি টপিক অফ ক্যান্সার, এটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, ফরিদপুর হয়ে কুমিল্লা দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, তো পরের প্রশ্ন আমরা চলে যাই। খুব সহজ একটা প্রশ্ন, 22 নাম্বার। কোথায় সাঁতার কাটা সহজ? এখন তো শীতকাল চলে এসেছে, শীতকাল এলে কিন্তু আমাদের যেতে মন চায় কক্সবাজারে। আমরা কিন্তু বলি চলো না কক্সবাজারে ঘুরতে যাই। হ্যাঁ, নদীতে ঘুরতে যাই। নদীতে যদিও এখন পানি কম, চর জেগে গেছে। তো কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ, সাঁতার কাটা সহজ, সবচেয়ে সহজ হলো সাগরে। কেন সাগরে? কারণ এই 3টা জায়গার পানির চেয়ে সাগরে যে লবণের যে ঘনত্ব, সেই ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব বেশি হওয়ার কারণে কি সাগরে সাঁতার কাটা সহজ। তাহলে মনে রাখবেন, সাগর মানেই সহজ। সাগর মানে পানি পানি পানি, সাগর মানে কি সহজ। তার মানে সাগরে সাঁতার কাটাও সহজ। কেন সহজ? সাগরে লবণ বেশি, সাগরে লবণ অতি বলি না আমরা সাইন থিটার যখন ম্যাথ করি, সাগরে লবণ অতি, লম্ববাই অতিভুজ, তেমনি সাগরে লবণ অতি, লবণ বেশি হলে পানির ঘনত্ব বেশি হবে, আর ঘনত্ব বেশি হলে কি কাটা সহজ হবে? সাঁতার কাটা সহজ হবে। সাগর মানে সহজ। তো এই মুহূর্তে আমাদের সামনে আপনাদের চিরপরিচিত মুখ, গণ্যমান্য আমাদের সবার পরিচিত ব্যক্তি আসেন। আমাদের কি অবস্থা স্যার, কেমন লাগতেছে ক্লাস? আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু একটা নতুন ভাইব, নতুন টপিক এবং নতুন সবকিছুই নতুন। আমি জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমার কিন্তু পড়াতে ভালো লাগছে বিজ্ঞানটা। বিজ্ঞান আসলে পড়াতে গেলে মানে এখানে কোনো আপেক্ষিক উত্তর দেওয়ার কিছু নাই, মানে এক্সাক্ট যেটা আনসার সেটা আপনাকে দিতে হবে। মানে আপনি যখন ইংলিশ পড়ান, হ্যাঁ, যে ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোতে কিন্তু আপেক্ষিক ব্যাখ্যা থাকে, কিন্তু বিজ্ঞানে কিন্তু আপনি কোনো আপেক্ষিক ব্যাখ্যা দিতে পারবেন না। মানে হা অথবা না এর মাঝখানে, এখানে আপনাকে এক্সাক্ট যেটা সেটাই দিতে হবে। এজন্য এটা কিন্তু পড়াইতে মজা আছে। আর বিজ্ঞান মানে খুব ভালো একটা সাবজেক্ট, সায়েন্স মানে। আরেকটা বিষয় হচ্ছে কি স্যার, আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ আছে, প্রিয় ভাই বোনরা, এরা কিন্তু মনে করে আমাদের 4টা সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, সাধারণ জ্ঞান, গণিত আর ইংরেজি। কিন্তু স্যার বিজ্ঞান আসে না এমন কোন চাকরি পরীক্ষা না, সব জায়গায়। এবং ব্যাংকের চাকরি তো ইংলিশে বিজ্ঞান আসে, ব্যাংকের চাকরি তো আছেই, সাথে প্রত্যেকটা চাকরি মনে করেন এই ভিটামিনটা কোন জায়গা থেকে আসছে। এখন অনেকে মনে করে এটা মনে হয় সাধারণ জ্ঞান, এটা স্যার বিজ্ঞান বইয়ে আসলে। আপনার ব্যাখ্যাটা তো বিজ্ঞানের স্রোতে দেয়া লাগে। ধরেন যে আসছে যে পিসিকালচার বলতে কি বোঝায়, বা ধরেন যে অনুচক্রিকার গড়ায়ু কতদিন, মানে এই প্রশ্নগুলো, বা মনে করেন আমলকিতে কোন অ্যাসিড আছে, বা এই যে আপনি বললেন যে আপনার ক্লাস তো আমরা করতেছিলাম আর কি, এই যে কোথায় সাঁতার কাটা সহজ, এটা যে বিজ্ঞানের প্রশ্ন, এটা অনেকে মনে করে সাধারণ জ্ঞান। হ্যাঁ। আর এবার স্যার একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আমাদের প্রিয় ভাই বোনদেরকে, সেটা হলো আমাদের যে প্রাইমারি সার্কুলার কিন্তু একদম উল্লেখ করে দেওয়া হয়েছে যে গণিত ও বিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান 20 মার্ক, 20 মার্ক, তার মানে 5 থেকে 7টা বিজ্ঞান থাকে। কিন্তু এইটা স্যার আমাদের দেশে কিন্তু বিজ্ঞান ক্লাসটা অ্যাভেলেবেল না চাকরির বাজারে, মানে এটা অফলাইনে হয়। বরঞ্চ আমি মনে করি বাংলাদেশের শিক্ষার্থীদের
শুরু থেকেই যখন এখন তো ওনারা জবের প্রস্তুতি নিচ্ছেন, আমরা সবাই চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সায়েন্সে পড়ানোর, বিজ্ঞান শাখায় পড়ানোর। হ্যাঁ, আমি নিজে মানবিক শাখায় স্টুডেন্ট ছিলাম, যদিও আমি পরবর্তীতে প্রচুর বিজ্ঞান চর্চা করছি, ম্যাথ চর্চা করছি, কিন্তু আমিও কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মকে চাইবো আশেপাশে যারা আছে সবাইকে সায়েন্সে পড়ানোর জন্য। আরো একটা কথা বলি স্যার, যদি কিছু মনে না না করেন। অবশ্যই অবশ্যই। আর একটা কথা হচ্ছে, আমরা অনেকে মনে করি যে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা, বা এই যে 4 ডিগ্রি বাড়তেছে কমতেছে, দূরপ্রাচ্যের দেশ, এইগুলা স্যার আমরা সাধারণ জ্ঞানে এটাকে ফোকাস করে থাকি, কিন্তু এটা তো আসলে বিজ্ঞানেরই একটা, ভূগোলের ভিতরের একটা পার্ট মনে হয়, ভূগোল বিজ্ঞান, এটা মনে হয় স্যার। সায়েন্স ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। যদিও বলে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস, ফিলোসফি এক ধরনের সায়েন্স। ইয়া, অফ কোর্স। তো এই পর্যায়ে আমি একটু আমাদের প্রিয় ভাই বোন যারা ক্লাসটা করতেছিল তাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আজকের ক্লাসটা সত্যিকার অর্থে, প্রথমে আমি যেরকম বলেছিলাম যে টুডে উই আর গোয়িং টু অ্যাটেন্ড এ এক্সট্রা অর্ডিনারি ক্লাস এন্ড এক্সক্লুসিভ স্পেশাল ক্লাস, কারণ এটা অন্য ধারার, অন্য টপিক, অন্য ভাইব, অন্য একটা ফ্লেভার। তো সেটা কি আসলে আপনারা পেলেন? কেমন লাগলো আজকের ক্লাসটা যে করতেছেন, কেমন লাগতেছে? স্যার আরো অঙ্ক মানে আরো কিছু প্রশ্ন সমাধান করাবেন, আপনারা একটু বলেন যে কেমন লাগতেছে, তাই না স্যার? অবশ্যই। নিঃসন্দেহে আপনাকে একজন নাকি নোবেল পুরস্কার দিতে চেয়েছে আর কি শুনলাম। নোবেল পুরস্কার এটা মনে হয় নীলক্ষেতে বানিয়ে নেবে, নীলক্ষেতে অনেক ট্রফি পাওয়া যায়, তো ওখানে কিন্তু নকল নোবেল পুরস্কারও পাওয়া যায়। আমাদের আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের ডিসেম্বরে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হবে এবছর যারা পেয়েছে। তাই স্যার, এই যে নোবেল পুরস্কার পাচ্ছে ভেনেজুয়েলার কি মারিয়া করিনা, আর একটু কি যেন আছে নাম, হ্যাঁ মাচাদো। আচ্ছা, উনি নাকি এই যে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন পালিয়ে। কারণ কি স্যার, পালিয়ে যাচ্ছেন কেন? এখানে তো একটা বিশ্ব রাজনীতি জড়িত আছে। আচ্ছা, কারণ মারিয়া করিনা হচ্ছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট একজন মানুষ। ও আচ্ছা। সো এখন ভেনেজুয়েলাতে ক্ষমতায় আছে নিকোলাস মাদুরো। তো আমাদের প্রিয় ভাই বোন যারা আছেন, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে তো স্যারের আলোচনাও একটা জ্ঞান। ও আচ্ছা, স্যারের কথাবার্তা, প্রতিটা কথাবার্তাই যেন একটা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আর তো ওই যে মারিয়া করিনার ব্যাপারটা বলছিলাম যে ভেনেজুয়েলাতে এখন ক্ষমতায় আছে নিকোলাস মাদুরো। তো নিকোলাস মাদুরো কিন্তু যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট না, সে যুক্তরাষ্ট্র বিরোধী। যুক্তরাষ্ট্র তাকে সরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে, শেষে কিন্তু চেষ্টা করছে মারিয়া করিনাকে দিয়ে। মারিয়া করিনাকে নোবেল প্রদান করা হয়েছে যাতে সে বিশ্ব মিডিয়ায় চলে আসে, লাইমলাইটে আসে। এখন ভেনেজুয়েলা সরকার বলেছে সে যদি নোবেল নিতে যায় সে যেন একবার দেশ ত্যাগ করে চলে যায়, মানে একবার তেজ্য করে দেবে তাকে, মানে একবার দেশে যাতে ফিরে আসার কোনো চিন্তা ভাবনা না করে। এরকম কিন্তু এর আগে হয়েছিল, আমরা যদি ইতিহাস ঘাটি, পৃথিবীতে কিন্তু 3জন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। একজন হচ্ছেন জ্যাপল সার্ত্রে, তিনি ফ্রান্সের সাহিত্যিক ছিলেন। তো উনি বলেছিলেন যে যদি আমি নোবেল পুরস্কারটা গ্রহণ করি, আমার নিজের যে কবির একটা নিজস্ব সত্তা আছে সেটা আর থাকবে না, আমি প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবো, ওই প্রতিষ্ঠানে আমি বেতনভুক্ত কর্মচারীর মতো হয়ে যাব। ঠিক আছে, না ওই প্রতিষ্ঠানের আদর্শ অনুযায়ী আমাকে চলতে হবে, আমার তো একটা নিজের আদর্শ আছে, আমি কবি, আমি সবার। সেই জন্য জ্যাপল সার্ত্রে কিন্তু উনি ওই ব্যাখ্যায় বলেছিলেন সে আর এই নোবেলটা নিবে না। আরেকজন ছিলেন হচ্ছে লি দাক থো, ভিয়েতনামের, শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকা হেরে গেল, আমেরিকা আক্রমণ করছিল, তো ভিয়েতনাম যুদ্ধে আমেরিকায় কিন্তু এই পুরস্কারটা দিয়েছিল লি দাক থোকে। তো লি দাক থো এই ভিয়েতনামে এত যে মানুষ মারা গেছে এটার প্রতিবাদে তিনি আর এই নোবেলটা, শান্তিতে নোবেলটা নেয়নি। ভিয়েতনাম ওই বছর স্বাধীন হয়েছিল এবং স্নায়ু যুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছিল ওই সময়, ওই জায়গায় ভিয়েতনামে কিন্তু মার্কিন সৈন্যরা বা আমেরিকা হেরে গিয়েছিল। আরেকজন ছিলেন যার কথা আমি বলছিলাম, তিনি হচ্ছেন বরিস পাস্তারনাইক, রাশিয়ান একজন কবি। উনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান বলতে তিনি আর নিতে যাননি। হ্যাঁ, বরিস পাস্তারনাক তিনি হলেন সোভিয়েত ইউনিয়নের সময়ে, সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ। প্রেসিডেন্ট বলেছিলেন যে তুমি যদি একবার এই পুঁজিবাদীদের পুরস্কার আনতে যাও আর যেন কখনো ফিরে না আসো। এই জন্য বরিস পাস্তারনাক আর কোনোদিন এই নোবেল পুরস্কারটা আনতে যায়নি। তো ইতিহাসে এই 3জন কিন্তু নোবেল পুরস্কার নেয় নাই। এটা কিন্তু স্যার পরীক্ষাতে আসে প্রায়, নিজে কোন ব্যক্তি নোবেল পুরস্কার ত্যাগ করেছে বা গ্রহণ করেননি। আরেকজন ত্যাগ করার পথে ছিলেন বব ডিলান, 2016 সালে তিনি কিন্তু গায়ক, আমেরিকান রক সঙ্গীত অস্কার বিজয়ী। তিনি কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি
নোবেল কমিটিকে বললেন যে আমি নোবেল কেন পাইলাম, তখন নোবেল কমিটি বলেছে যে আপনার যে গানগুলো, রক গানগুলো, এগুলো আমেরিকান সমাজে একটা বিশাল পরিবর্তন এনেছে। এখানে একটা সাহিত্যিক ধারা আছে, এখানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, এখানে একটা গভীর জীবনবোধ আছে, এই জন্য আপনাকে আপনার গানের জন্য সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হলো। তখন বললেন না, আমি নোবেল পুরস্কার নিব না। উনি কিন্তু ডিসেম্বর মাসে অনুষ্ঠানও যায়নি, জানুয়ারিতে তখন নোবেল কমিটির কয়েকজন সদস্যকে তার বাসায় নোবেল পুরস্কারটা দিয়ে আসে। ও মাই গড, তার মানে যোগ্য ব্যক্তি হলে, হ্যাঁ, যোগ্য ব্যক্তি হলে আপনাকে দিয়ে আসে। তো প্রিয় ভাই, আর একটা জিনিস আমরা কিন্তু অনেকে মনে করি যে ডক্টর ইউনূস অর্থনীতিতে নোবেল পেয়েছে। না, ডক্টর ইউনূস অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নোবেল পাননি, তিনি পেয়েছেন শান্তিতে। তিনিও পাননি, তার প্রতিষ্ঠানটা পেয়েছে। যেহেতু প্রতিষ্ঠান হাঁটাচলা করতে পারে না, এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনি এবং ওই সময় যিনি প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান ছিলেন, একজন মহিলা, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই দুইজনকে পুরস্কারটা তুলে নেন। ও আচ্ছা আচ্ছা, নোবেল পুরস্কার কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস পায়নি, পেয়েছে গ্রামীণ ব্যাংক, একটা সংস্থাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য কিন্তু স্যার গ্রামীণ ব্যাংকের আগে লেখা থাকে নোবেল প্রতিষ্ঠান। হ্যাঁ, ডক্টর ইউনূস কিন্তু নোবেল পুরস্কার পায় না, পুরস্কারটা পেয়েছে গ্রামীণ ব্যাংক। এক্স্যাক্টলি স্যার, এই যে এরকম কিন্তু কনফিউশন আরো আছে। দেখেন, ওই যে প্রায় আমাদের দেখি প্রশ্নে আসে যে গীতাঞ্জলি ইংরেজিতে কে অনুবাদ করেছে, আমরা অনেকেই মানে ডব্লিউ.বি. ইয়েটস বলি, আসলে তো গীতাঞ্জলি উনি অনুবাদ করেন না, অনুবাদ নিজেই করছে রবীন্দ্রনাথই করেছেন। কিন্তু ওই যে উনি ভূমিকাটা করেছেন, এবং গীতাঞ্জলির জন্য কিন্তু নোবেল পাননি, তিনি পেয়েছেন সংস অফ অফারেন্সের জন্য। গীতাঞ্জলি তার যে যতগুলো গানের বই ছিল সবগুলো থেকে কিছু কিছু গান নিছে, সবচেয়ে বেশি নেওয়া হয়েছে গীতাঞ্জলি থেকে। এই জন্য আমরা কথা গীতাঞ্জলি বলি। তাহলে এই যে অনেক ভুল ধারণা। যাই হোক, আমি আমাদের প্রিয় ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই যে আলোচনাটা শুনলেন, সেটাও কিন্তু জ্ঞান, সেটাও সাধারণ জ্ঞান। এবং এই জায়গাগুলো থেকে দ্য কোশ্চেন ইজ রিপিটেড ফ্রম হিয়ার। তো এই জায়গা থেকে আপনাদের জন্য আমি বলবো, আপনারা যারা এতক্ষণ ক্লাস করেছেন, আপনারা কি এরকম বিজ্ঞান ক্লাস আরো চান কিনা? অবশ্যই আমাদের স্যার কিন্তু আছেন, স্যার কিন্তু আমাদের স্যারের নাম আমি তো অলরেডি দিয়ে দিছি, বিজ্ঞানী। আবার সে তো আবার ডোনাল্ড ট্রাম্পও, সাধারণ জ্ঞানেরও একজন বিচক্ষণ মানুষ আমাদের শ্রদ্ধেয় ফিরোজ রানা অন্তর স্যার। আবার কিন্তু তিনি আমাদের সাধারণ জ্ঞান মানে সাধারণ বিজ্ঞানটাও অসাধারণ পড়াচ্ছেন। যদিও এটার নাম সাধারণ বিজ্ঞান বা দৈনন্দিন বিজ্ঞান, কিন্তু স্যার অসাধারণ ভাবে আপনাদের সামনে যে তুলে ধরছেন। আপনারা কি চান এরকম আরো বিজ্ঞান ক্লাস করতে? তাহলে আপনারা একটু কমেন্টে লিখুন যে স্যার আমরা এরকম ক্লাস চাই। আর এরকম ভাবে টপিক ভিত্তিক ভাবে সুন্দর ক্লাস যদি আপনারা পেতে চান, আমাদের পেইড ব্যাচে আপনাদের সবাইকে কিন্তু আমরা স্বাগতম জানাচ্ছি। স্যার, পেইড ব্যাচের সার্ভিসটা সম্পর্কে আপনি যদি একটু আমাদের পেইড ব্যাচের সার্ভিসটা হলো একেবারে খুব ভালো একটা সার্ভিস। হ্যাঁ, একটু বলেন তো। এবং এখানে কিন্তু আপনার মূল কথা হলো, আমাদের দেশে যেহেতু আমাদের ভাই বোনেরা বারবার বিভিন্ন কোর্সে ভর্তি হতে কিন্তু আমাদের সমস্যা হয়, একটা আর্থিক সচ্ছলতার ব্যাপার থাকে। আমরা একবার ভর্তি নিলে সারা জীবন তাকে সার্ভিসটা দিচ্ছি, তাই না? পরবর্তীতে যত আমাদের ব্যাচ থাকবে, যত ক্লাস থাকবে, সে করার সুযোগটা পাচ্ছে। এটা একটা ব্যাপার। বই ফ্রি পাচ্ছেন আপনি, এটা সবাই যেহেতু যে আমরাও দিচ্ছি, এটা কমন জিনিস। 100টা লাইভ ক্লাস পাচ্ছেন, 100টা রেকর্ডেড ক্লাস, পরীক্ষা পাচ্ছেন অসংখ্য, 100টার উপরে পরীক্ষা পাচ্ছেন। আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে স্যার, এটা জানতে চাওয়া যে বর্তমান যুগে যে পরিমাণ মানুষ বাংলাদেশে বেকার, শিক্ষিত বেকার, এই সময় দেখা যাচ্ছে যে আপনার 3-4-5 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে 20টা পোস্ট, বা দেখা যাচ্ছে 100টা পোস্ট। এই পোস্টে যদি আমাদের প্রিয় ভাই বোনরা একদম চাকরি পেতে চায়, তাহলে কি ঘরে বসেই প্রস্তুতি নেওয়া সম্ভব, কোনো কোর্স বা কোনো পেইড ব্যাচে ভর্তি হওয়া ছাড়া, নাকি অবশ্যই একটা গাইডলাইন প্রয়োজন? আপনি কি মনে করেন? দুইটাই প্রয়োজন। কারণ হচ্ছে আপনি মনে রাখবেন যে বাংলাদেশের চাকরি বাজারটা কিন্তু খুবই কম্পিটিটিভ, এক্স্যাক্টলি। এবং আপনার এখানে কিন্তু একটা পিএইচডি ডিগ্রি পাওয়ার থেকে বা নোবেল পাওয়ার থেকে আরো কঠিন। নোবেল অনেকে পাইতে পারছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেয়ে বা অন্য জায়গায় যাওয়ার চেয়ে আপনার বাংলাদেশে চাকরি পাওয়া খুব কঠিন। কারণ কেন কঠিন? কারণ হচ্ছে এখানে কিন্তু চাকরিতে সুইচ হয় বেশি। যেমন আপনি ছিলেন একসময় 12 গ্রেডে, আপনি 9ম গ্রেডে চলে গেছে, ওই সিটটা কিন্তু খালি হয়ে গেল। আবার 9ম গ্রেডে গিয়ে আপনি একটা সিট কিন্তু কি আরেকজনেরটা ওটা পূরণ হয়ে গেল, আরেকজন কিন্তু ওই জায়গায় চাকরিটা পাচ্ছে না। এরকম হয়, আমাদের জীবনে হয়েছে, আপনারাও করবেন এটা। তো এই জায়গায় দেখা যায় একটা সিস্টেম লস থাকে বিশাল পরিমাণে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, যখন একটা মন্ত্রণালয় ধরেন বা একটা জায়গায় 20টা পোস্ট আছে, 20টা পোস্ট মানে কিন্তু আপনার জন্য 20টা পোস্ট না। আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার জন্য ওখানে হয়তোবা 12 থেকে 13টা পোস্ট। কারণ 20টা পোস্টের মধ্যে কিন্তু 5 থেকে 7 জন নারী প্রার্থী থাকে। তারপরে আমরা চোখে দেখি 20টা, আরে বাপরে 20টা পোস্ট, কিন্তু 20টা পোস্ট কিন্তু আপনার একার জন্য না। এখানে কিন্তু বুঝতে হবে যে আপনি যদি নারী হয়ে থাকেন, ওখানে 20 জনের মধ্যে 5 থেকে 7 জন নারী প্রার্থী থাকবে যারা চাকরিটা পায় এবং মেধার ভিত্তিতেই পায়। আর বাকি 12-13 জন বা 10 জন ধরলাম তারা ছেলে।
তার মানে দেখতে 20টা হলেও আপনাকে কিন্তু সারা বাংলাদেশে 10 জন ছেলের মধ্যে থাকতে হবে। আপনি যদি নারী হয়ে থাকেন সারা বাংলাদেশে ওই 20টা পোস্টে 10 জন নারীর মধ্যে থাকতে স্যার হবে। এই মতো অবস্থায় কি ভালো একটা প্রস্তুতি নিতে গেলে কি মনে করেন যে একটা ভালো মেন্টরের গাইডলাইন অবশ্যই এখানে তো এই জায়গায় এলোমেলো ভাবে সারাদিন পড়তেছে, এলোমেলো পড়াশোনা যাতে না হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু বাংলাদেশের চাকরি ব্যবস্থায় চাকরির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু বারবার একই জিনিস করতে হবে, একই জিনিস বারবার পড়তে হবে, এবং এই জায়গায় মেধাবীদের চেয়ে পরিশ্রমীরা বেশি জয়ী হয়। যেহেতু একই জিনিস বারবার পড়তে হবে, এজন্য আপনাকে বারবার পরীক্ষা দিতে হবে, বারবার মেন্টরিং এর মধ্যে থাকতে হবে, কাউন্সিলিং এর মধ্যে থাকতে হবে, যেটাকে আমি বলি বারবার কাউন্সিলিং এর মধ্যে যদি আপনি না থাকেন আপনি কিন্তু ট্র্যাক থেকে ট্র্যাকচ্যুত হয়ে যাবেন। এটা কিন্তু উন্নত দেশে আছে যে আপনি যেই পড়াটাই করছেন না কেন, আপনি যে পিএইচডিও করতে যান আপনার সাথে একজন লোক দিয়ে দিবে, কাউন্সিলিং করবে, যাতে সে মনোযোগটা অন্যদিকে না চলে যায়। তো আপনি যখন ওই ট্র্যাকে থাকতে চান, সেই ট্র্যাকে থাকার জন্য কিন্তু আমাদের টিউটোরিয়াল পেজে খুব ভালো ভালো মেন্টর আছে। যেমন আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে, আমাদের এখানে বিসিএস ক্যাডার আছে, আমাদের এখানে বিসিএস দেয়া মানুষজন আছে, ব্যাংকে চাকরি করে এমন মানুষজন আছে কিন্তু, এবং ইংলিশে বাংলায় ভালো করে, ভোকাল ভালো, প্রেজেন্টেশন ভালো, তারা কিন্তু এই জায়গায় আছে। এবং আমরা কিন্তু অনেক জায়গায় সব জায়গায় পরীক্ষা দিয়েছি, এবং আমরা সফলতায় কিভাবে যেতে হয় এগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা ফেস করেছি, একদম মানে আমরা জীবনে ব্যর্থ হয়েছি, সফল হয়েছি। তার মানে আপনি দুইটা ফ্লেভারই পাবেন, যে কিভাবে আপনি ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারেন, আমরা কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছি, আপনি কি কোন কাজটা করলে ব্যর্থ হবেন না, এবং আপনি কিভাবে সফল হতে পারেন। এই জায়গায় কিন্তু দিন স্যার আছেন, তিনিও কিন্তু মাস্টার্স করা, এখন তিনি 43তম নন ক্যাডার থেকে চাকরি করছেন। আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করছি, বাংলাদেশ ব্যাংক একই সাথে বিসিএস। আমি অহংকার করছি না, এই দুইটা একসাথে পাওয়া কিন্তু খুব টাফ, দুই ধারার। ওই জায়গা থেকে আমি এখানে মেন্টরিং করছি, এবং কিভাবে কোন ক্লাসটা কখন দিতে হবে, কিভাবে কি করতে হবে, স্টুডেন্টে কি দিলে উপকৃত হবে। এই জায়গায় বাংলা সোহাগ স্যার আছেন, জাহিন স্যার আছেন, আমাদের ভোকাল এত সুন্দর এবং বাংলা এত সুন্দর বুঝে। আর একটা সুখবর স্যার, আমাদের কিন্তু আসছেন ইংরেজির মির্জালাল সুমন স্যার। মির্জালাল সুমন স্যার কিন্তু একজন আগুন স্যার, মানে পানি থেকে এখন আগুন হয়ে যাবে। বাংলাদেশের মনে হয় লিজেন্ড যদি বলা হয়, ইংলিশের জন্য ভালো একজন শিক্ষক পেয়েছেন, আর এটা আপনাদের জন্য মনে করতে পারেন একটা আশীর্বাদ। ঠিক আছে, যারা ভর্তি হন নাই আপনারা এখনো, আমরা বলবো স্যারের আলোচনা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনাকে অফকোর্স সিলেবাস ভিত্তিক ভাবে, টপিক ওয়াইজ সুন্দর ভাবে যদি আপনি সিলেবাসটা শেষ করতে না পারেন, সেক্ষেত্রে চাকরি পাওয়াটা নিঃসন্দেহে একটু কঠিন হয়ে যাবে। মানে আপনাকে মূল কথা মনে রাখতে হবে, সহজ কথায় আপনাকে যে টেবিলে রাখতে পারবে, বইয়ের টেবিলে, তাকে আপনি মেন্টর মানুন। এক্স্যাক্টলি। যখনই আপনি বইয়ের টেবিল থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, তার মানে আপনার ওই সময়টা কিন্তু আপনার আরেকজন প্রতিযোগী বইয়ের টেবিলে আছে, সে কিন্তু একটু হলো আপনার চেয়ে এগিয়ে থাকবে। এবং এখানে এমসিকিউ এর খেলা, এখানে রিটেনের খেলা, একটা দুইটা এমসিকিউ আপনার কম হয়ে গেলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। তো এই মতো অবস্থায় যারা ভর্তি হয়, যে আমাদের কোর্স গুলো আমরা রান করেছি আলহামদুলিল্লাহ, তো দেখেন মাত্র 1450 টাকায় আমরা কিন্তু মাত্র 1450 টাকায় আপনাদের জন্য একটা কোর্স রান করেছি। সেটা হচ্ছে আমরা কি কম্বাইন্ড ব্যাচ। দেখেন কম্বাইন্ড ব্যাচে কি কি থাকছে, প্রাইমারি, নিবন্ধন এবং 10তম থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে সকল চাকরি আপনি পেয়ে যাচ্ছেন, চাকরির কোর্সটা পেয়ে যাচ্ছেন মাত্র একটা ব্যাচে এনরোল করার মাধ্যমে। সেই ব্যাচটার নাম দিয়েছি আমরা কম্বাইন্ড ব্যাচ। মাত্র 1450 টাকা আপনি যখন আমাদের এই যে দেখেন 01310467471 01310467471 আমাদের বিকাশ এবং নগদ নাম্বার। আপনি যদি এই নাম্বারে মাত্র 1450 টাকা সেন্ড মানি করেন, এটা যেহেতু পার্সোনাল নাম্বার, আপনাকে কি করতে হবে, সেন্ড মানি করেন, তাহলে কিন্তু আপনাকে আমাদের এই কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হবে। এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের পেইড ব্যাচে এসে একদম এই যে ফিরোজ রানা অন্তর স্যার, আমাদের জাহিন স্যার, মঈন স্যার, রাজিন স্যার, নাজবুল স্যার, আমাদের শ্রদ্ধেয় মির্জালাল সুমন স্যার, শুভঙ্কর স্যার, নিতাই স্যার, মানে সকল শিক্ষকেরা, আমাদের শ্রদ্ধেয় ফাহিম স্যার, এবং সাথে আমি থাকছি দিন ইসলাম, আপনাদের মোটামুটি মেন্টর হিসাবে যতটুকুন পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে গাইডলাইন করে আপনার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং যারা এখনো ভর্তি হন নাই তারা একটু লেখেন তো যে ভর্তি হতে চাই, কারা কারা ভর্তি হতে চান, একটু কমেন্টে জানান যে কারা ভর্তি হতে চান। আপনাদের একদম কিন্তু আপনারা সাথে পাচ্ছেন 1200 টাকা সমমূল্যের 4টি বই ফ্রি, 4টি বই একদম কিসে পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। কি কি বই আমরা জানি, আমাদের দেশে সাধারণত যে 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়, চাকরি পরীক্ষা, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং ইংরেজি। হ্যাঁ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই যে 4টা সাবজেক্ট,
এই সাবজেক্টের উপরে কিন্তু আমাদের পরীক্ষাগুলো হয়। এই 4টা বই আপনি কিসে পেয়ে যাচ্ছেন? ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র এই 1450 টাকার ভর্তির যে অফার, এই অফারে। এই 1450 টাকা দিয়ে আপনি ভর্তি হলে আপনার সব থেকে বড় সুযোগ হচ্ছে একবার ভর্তি হয়ে কিন্তু আপনি আজীবন এই কোর্সটা পাচ্ছেন। যত নতুন ব্যাচ আছে, নতুন ভাবে অন্যান্য ছেলেমেয়েরা ভর্তি আছে, আপনি তাদের সাথে আবারও ভর্তি হচ্ছেন, মানে বারবার ভর্তি হচ্ছেন, বাট টাকা দিচ্ছেন একবার। বিষয়টা অনেকটা এরকম। সুতরাং এই যে সুযোগটা, এটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে নাই বললেই চলে। সুতরাং আপনারা যারা আছেন তারা দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করেন। আমরা জানি যে প্রাইমারির একটা বড় সার্কুলার কিন্তু চলতেছে, আবার নিবন্ধন সার্কুলার আসে ভাবে অ্যাবাউট টু পাবলিশ। আর 10তম থেকে 20তম গ্রেডের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা প্রত্যেকটা চাকরির সাপ্তাহিক যে চাকরির সার্কুলার আছে, আপনারা দেখবেন যে প্রতিনিয়ত আসতেছে 10, 15, 20টা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা কিন্তু 10তম থেকে 20তম গ্রেডের নিয়োগ সব সময় হয়। এটার কোনো সিজনাল মানে ফল না, বা এমন না যে মাঝে মধ্যে আসে, সবসময় চলমান। সুতরাং চাকরির প্রস্তুতি নিতে হলে আলটিমেটলি কিন্তু আপনাকে ওই চাকরির পরীক্ষার 2 দিন আগে পড়লে কিন্তু চাকরি হবে না। আমাদের শ্রদ্ধেয় ফিরোজ রানা অন্তর স্যার কিন্তু বলেছেন আপনাকে টেবিলে থাকতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, স্যাক্রিফাইস এ লট অফ থিংস ফ্রম ইউর লাইফ, and of course you have to follow the proper guidelines. Without that you never be successful in your life. So of course you have to be admitted in a paid batch on paid course if you want to get a good job. If you want to wish to be a successful person, of course you have to be admitted in a course and you have to complete a syllabus at least for once. একটা সিলেবাস একবারের জন্য হলেও আপনাকে ধারাবাহিকভাবে যদি আপনি শেষ না করেন, it is very much impossible to get a good job. Okay, ভালো চাকরি পাওয়া আপনার কাছে কিন্তু প্রায় অসম্ভব হয়ে যাবে, hardly possible, we can say like that. It is hardly possible to get a good job. তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো ভর্তি হন নাই, দেখেন আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, আমাদের